26শে সেপ্টেম্বর 2021-এ ডাব্লিউবিপি প্রি পরীক্ষায় আসা প্রশ্নের সমাধান দেখে নেব আজ। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথমে 3 নম্বর প্রশ্নটা দেখো, এটা অঙ্কের প্রশ্ন। একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল। যদি ছাত্রের সংখ্যা আরো 7 জন বৃদ্ধি পায় তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথা পিছু খরচের গড় 1 টাকা কমে যায়। তাহলে প্রথমে প্রতিদিন গড় খরচ কত ছিল? দেখো, এই প্রশ্নটা ডাইরেক্ট অপশন থেকেই করতে পারতে। তার কারণ হচ্ছে একটা হোস্টেলে 35 জন ছাত্র ছিল এখানে বলা আছে, এবং ওই 35 জনের প্রতিদিনের গড় খরচ বলা আছে। তার মানে 35 জন থাকবে, কিছু একটা খরচ আছে, অর্থাৎ তাকে আমি এক্স দিয়ে গুণ করব, করে যে উত্তরটা আছে সেই উত্তরটাই অপশনের মধ্যে দেওয়া আছে। তোমরা যদি খুব ভালোভাবে দেখো, 35কে 12 দিয়ে গুণ করলেই একমাত্র 420, এইটাই অপশনের মধ্যে আছে। 35-এর আর কোনো গুণিতক কিন্তু এর মধ্যে নেই। তাই এই প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু 420 হবে। পরীক্ষার সময় যখন প্রশ্নটা পাওয়া গেছিল তখন তোমাদের এইভাবে করলে সুবিধে হতো, কিন্তু এবারে বলবে যে যদি আমি ডেসক্রিপটিভের প্রশ্নটা করি তাহলে কি হবে। দেখো, আমি যদি মনে করি যে 35 জন ছাত্র ছিল, তাদের গড় খরচ ছিল এক্স, তাহলে 35 জনের টোটাল খরচ ছিল 35x। যদি ছাত্রের সংখ্যা আরো 7 জন বৃদ্ধি পায়, 35 থেকে 7 বেড়ে গিয়ে হবে 42, এবং গড় খরচ বলছে 1 টাকা করে কমে যায়। আগে গড় খরচ ছিল এক্স, এখন 1 টাকা কমে গেল, অর্থাৎ মোট খরচ হবে এইটা। এদের মোট খরচ থেকে 35 জনের মোট খরচ বাদ দিলে ওরা বলেছে যে 42 টাকা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এখন যে খরচটা হচ্ছে আর আগে যে খরচ হতো তাদের পার্থক্য 42। এই দুটোকে যদি আমি সমাধান করি, 42x মাইনাস 35x সমান 7x ইজ ইকুয়াল টু মাইনাস 42টা এইদিকে চলে যাবে, 42 প্লাস 42 84 আসবে। তাহলে x এর ভ্যালু কত আসবে? 7 12 84। x এর ভ্যালু যাই 12 এলো, বলা হচ্ছে প্রথমে প্রতিদিন গড় খরচ কত ছিল। প্রথমে প্রতিদিন গড় খরচ ছিল 35x, অর্থাৎ উত্তর হবে 35 ইন্টু x এর ভ্যালু 12, অর্থাৎ 420। দেখো, সেই যেটা আমি প্রথমে বলেছিলাম যে 35-এর গুণিতক একটা এখানে আছে, যেটা তোমাদের উত্তর হওয়া উচিত। তাই পরীক্ষার সময় এই সময়টা নষ্ট না করে কিন্তু তোমরা এই সময়টা অন্য জায়গায় দিতে পারতে। এরপরে অঙ্কের প্রশ্ন হচ্ছে 6। কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল 16.50 টাকায় বিক্রি করলে তার 20% লাভ হবে? দেখো, এটা অ্যালিগেশনের অঙ্ক। 15 টাকা কিলো দরের আর 12 টাকা কিলো আছে, গড় দাম যেটা আছে সেটা বলছে 16.50 টাকায় বিক্রি করে 20% লাভ হবে। দেখো, এটা কেনা দাম, এটা কেনা দাম, 16.50 টাকায় বিক্রি করে তার 20% লাভ হয়েছে, তার মানে এটা হচ্ছে বিক্রয় মূল্য। 16.50 টাকা বিক্রয় মূল্য, আমি তাকে ক্রয় মূল্যে কনভার্ট করব কিভাবে? 20% লাভ বলেছে, একটা ফিগার 100 আর একটা ফিগার 120। আমি যেহেতু ক্রয় মূল্যে যেতে চাইছি, এটা বিক্রয় করে লাভ হয়েছে, যেহেতু ক্রয় মূল্যে যেতে চাইছি এবং ক্রয় মূল্য কম, তাই এদের মধ্যে কম ফিগারটা আমি উপরে দেবো, বেশি ফিগারটা নিচে দেবো। এখানে পয়েন্টটা তুলে দিয়ে 100 এখানে নিয়ে এসো, এটা কাটো, 0 এখান থেকে কাটো, এটা 3 দিয়ে যদি কাটি এটা 55/4 আসছে। এই 55/4 অ্যাভারেজ সিপি আসবে, যেটা আমি মাঝখানে বসালাম। এবারে দেখো, এইটাকে অ্যালিগেশন প্রসেস করতে গেলে যেহেতু এখানে ভগ্নাংশ আছে, তাই 4 দিয়ে সবগুলো পক্ষকে গুণ করো, অর্থাৎ এটাকেও 4 দিয়ে গুণ করো, এটাকেও 4 দিয়ে গুণ করো, এটাকেও 4 দিয়ে গুণ করো। এটা 4 দিয়ে গুণ করলে 60, এটা 4 দিয়ে গুণ করলে 48, এটা 4 দিয়ে কাটলে আসে 55। এবারে জাস্ট রেশিও বলেছে, এই ক্রস বিয়োগ করো, এই দুটো বিয়োগ করলে 7 এবং এই দুটো বিয়োগ করলে 5, অর্থাৎ উত্তর হবে 7:5, যেটা অপশন নাম্বার ডি তে আছে। এর পরের প্রশ্ন আছে, দেখো 8 নম্বরে, এটা একটা জিআই এর প্রশ্ন। বলেছে একটি ছক্কা 3টি অবস্থান নিচে দেওয়া আছে, এর উপর ভিত্তি করে 2 এর বিপরীতে কি আসবে বলো। দেখো, 2 এখানে আছে, তাই তো? এই জায়গায় দেখো, এই ফিগারটা আর এই ফিগারটা যদি একটু ভালোভাবে দেখো, এখানে 4 আর 1 আছে, এখানেও 4 আর 1 আছে, 4 1 বাদ দিয়ে এখানে আছে 2, 4 1 বাদ দিয়ে এখানে আছে 6,
তাহলে আমি বলবো 6 এর উল্টো দিকে 2 আছে বা 2 এর উল্টো দিকে 6 আছে, যেটা অপশন নাম্বার ডি তে আছে। তোমরা এই জিনিসটাকে এইভাবেও করতে পারো যে এই আঁকাটা মনে করো আমি 6 4 1 দেখছি এবং এই আঁকাতে 6 3 5, আমি দুটো আঁকা দেখব যেখানে একটা সংখ্যা কমন আছে। এই আঁকাটার এই আঁকাটার মধ্যে 6 কমন আছে। যাই দেখলাম 6 কমন আছে, তখন 6 থেকে আরম্ভ করে ঘড়ির কাঁটার দিকে আমি ঘুরবো। অর্থাৎ প্রথমে 6, তারপরে আছে 4, তারপরে আছে 1। এই আঁকাটাতেও 6 থেকে শুরু করে আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরবো, অর্থাৎ 6 আছে, তারপর 3, তারপর 5। এই যে ফিগারগুলো পেলাম, আমি বলবো 4 এর উল্টো দিকে 3 আছে, 1 এর উল্টো দিকে 5 আছে, 6 এর উল্টো দিকে কি থাকবে, এখানে যে সংখ্যাটা নেই অর্থাৎ 2। দেখো 1 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, কিন্তু 2 নেই, তাই 6 এর উল্টো দিকে 2 থাকবে। তাহলে উত্তর হবে এক্ষেত্রে অপশন নাম্বার ডি। এর পরের প্রশ্ন হচ্ছে 10, এটা একটা অঙ্কের প্রশ্ন। কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? আমি মোট 35টা ডাব্লিউবিপি সেট করিয়েছি, তার মধ্যে খুব সম্ভবত 33 থেকে 35-এর মধ্যেই যে কোনো একটা সেটে এই অঙ্কটা পুরোপুরি দেওয়া আছে। পারলে একটু সেটগুলো দেখে নিন। কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হয়। আমি কিভাবে করতে বলেছিলাম জানো, এই সেটগুলোর মধ্যে এই যে 3 গুণ বলেছে, এখান থেকে 1 মাইনাস করব, বছর যেটা বলেছে সেটাকে নিচে দেবো, সমান চিহ্ন দেবো। চেয়েছে কত বছরে দ্বিগুণ হবে 2, আবার যেখানে এখানে 1 মাইনাস করেছিলাম এখানেও 1 মাইনাস করব, বলেছে কত বছরে সেটাকে x লিখলাম। এটাকে সরল করলে আসবে 2/20 সমান 1/x, এটা কেটে দাও, অর্থাৎ x এর মান হবে 10 বছর, যেটা অপশন নাম্বার এ তে আছে। যদি এটা না পারো, আমি বলেছিলাম আসল 100 টাকা, এটা 3 গুণ হবে অর্থাৎ 300 টাকা হবে, মানে ইন্টারেস্ট কত পাবো, ইন্টারেস্ট পাবো আমি 200 টাকা। 100 টাকা রেখে 300 টাকা পেলে ইন্টারেস্ট 200 টাকা পাচ্ছি, সেটা কত বছরে, 20 বছর। এবারে বলেছে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে মানে 200 টাকা হবে। 100 টাকা যদি 200 টাকা হয়, আমি ইন্টারেস্ট কত পাবো, তোমরা বলবে ইন্টারেস্ট পাবে 100 টাকা। তাহলে প্রশ্ন এলো 200 টাকা ইন্টারেস্ট পেতে আমাকে 20 বছর অপেক্ষা করতে হয়, 100 টাকা ইন্টারেস্ট পেতে আমাকে কত বছর অপেক্ষা করতে হয়? এটাকে 2 দিয়ে ভাগ করা হয়েছে, তাই এটাকেও 2 দিয়ে ভাগ করে আমরা বলবো 10 বছর উত্তর আসবে, যেটা আমি কিছুক্ষণ আগে এই সিস্টেমটাই বলেছি। পরের প্রশ্ন এখানে দেখো 12 নম্বরে আছে, পিওআর টিইআর শব্দটি যদি কোনো সাংকেতিক ভাষায় এইভাবে লেখা হয় তবে রিপোর্ট কিভাবে লেখা হবে? প্রশ্ন বোঝা গেছে। দেখো এই জায়গায় আর কিছু না, পিওআর টিইআর এর কোড দেওয়া আছে MBNZQN। এবার রিপোর্ট কিভাবে লেখা হবে, দেখো আর এর কোড কি, আর এর কোড হচ্ছে n, আমি আর এর জায়গায় n বসাবো। ই এর কোড কি, ই এর জায়গায় q বসাবো, এটা n, এটা q। খেয়াল রেখো n q দিয়ে শুরু হবে, মানে এটা উত্তর হবে না। তারপরে আমার p আছে, p এর জায়গায় m বসাবো, মানে n q m দিয়ে উত্তর হবে, মানে এটা হবে না। বুঝতে পারছো, একটা একটা করে কাটতে কাটতে যাবে। n q m হয়েছে, তারপরে আছে ও এর কোড, ও এর কোড b আছে, তাহলে উত্তর হবে n q m b দিয়ে, যেটা অপশন নাম্বার বি তে আছে। আমি পুরোটা চেক করব না। পরের প্রশ্ন 15 নম্বর, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু দেওয়া আছে, একটা সংখ্যা 35 হলে অপর সংখ্যা কত? তোমরা জানো লসাগু গুণিতক গসাগু সমান দুটো সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল। তাহলে এখানে লসাগু দেওয়া আছে 315, গসাগু দেওয়া আছে 7, একটা সংখ্যা 35 হলে আর একটা সংখ্যা কত আমি তাকে x মনে করছি। তাহলে আমি যদি এটাকে কাটি 5 7 35, 5 দিয়ে কাটলে 63, তাহলে আর একটা সংখ্যা হচ্ছে 63, যেটা অপশন নাম্বার ডি তে আছে। পরের প্রশ্ন 16 নম্বর, রিজনিং, এ বি এর ভাই, বি সি এর কন্যা এবং ডি হলো এ এর পিতা, তাহলে সি ডি এর কে? কি বলেছে, এ বি এর ভাই, বি আছে তার ভাই এ, বি সি এর কন্যা, বি সি এর কন্যা, এবং ডি হলো এ এর পিতা, এ এর পিতা ডি। তার মানে কি এরা দুজন ভাই বোন ছিল, এনার কন্যা বি, এনার পুত্র এ, তার মানে কি এরা দুজন পরস্পর স্বামী স্ত্রী, তাই না? একে স্ত্রীর চিহ্ন দিলাম, অর্থাৎ মেয়ের চিহ্ন দেওয়া হলো মাইনাস দিয়ে, পজিটিভ দিলে আমরা ছেলের চিহ্ন দিই। বলেছে সি ডি এর কে হয়, সি
ডি এর কে হয়, আলটিমেটলি সি ডি এর 3 হন, যেটা অপশন নাম্বার বি তে আছে। পরে 17 নম্বর প্রশ্ন আছে, যেখানে বলেছে 15,000 টাকা 2 বছরের একই সুদের হারে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য 96 টাকা হলে সুদের হার কত। আমি যারা কম্পাউন্ড ইন্টারেস্টের ভিডিও দেখেছো 2 বছর মানে দুটো ব্লক করব। দেখো এই যে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য 96 আছে, এই পার্থক্য সবসময় এই রো বরাবর বসে। যারা কম্পাউন্ড ইন্টারেস্টের ভিডিও দেখোনি তারা পারলে একবার দেখে নাও। প্রথম ঘরে সবসময় শূন্য আসবে, ওরা বলেছে অন্তর 96, আমি তাহলে এখানে 96 বসাবো। ভালো করে বোঝো, এই রো বরাবর যে সংখ্যাগুলো থাকবে তাদের যোগফল 96 হতে হবে, এবং এই রো বরাবর যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হচ্ছে ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। কিন্তু প্রথম বছরের শেষে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য সবসময় শূন্য থাকে, তাই এখানে শূন্য বসালাম। তার মানে এইটার যোগফল 96 করতে গেলে এখানে অবশ্যই 96 আনতে হবে। এবারে 15,000 টাকা দিয়েছে, এই 96টা কি করে আসে জানো, এখানে এমন একটা সংখ্যা বসতে হবে যাকে পার্সেন্টেজ করলে 96 আসবে। এখানে এমন একটা সংখ্যা আসবে যার এই অপশানগুলোর মধ্যে একটা পার্সেন্টেজ করলে 96 আসবে। আমি যদি অপশান ধরে অঙ্ক করি, মোট 15,000 টাকা আছে, 15,000 টাকার যদি আমি 8% বার করি, 15,000 টাকার 8% হচ্ছে 1200 টাকা। এই 1200 টাকা আমি যদি এখানে বসাই, এর 8% দেখো 96 আসছে। বোঝা গেছে? তাহলে আমি এটা অপশন থেকেই করে দিতে পারি যে এটা 8% অ্যান্সার হবে, যেটা অপশন নাম্বার বি তে আছে। পরের 19 নম্বরের অঙ্ক, এক্স একা একটা কাজ 20 দিনে করতে পারে এবং বি একা 30 দিনে করে, দুজনে একসঙ্গে কাজ কত দিনে করবে। দেখো এর জন্য বেসিক ফর্মুলা হচ্ছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এক্স আর ওয়াই হচ্ছে এই দুটো দিন, তাহলে একজন 20 দিনে আর একজন 30 দিনে, এদের যোগফল নিচে বসাবো, তাহলে দুজনে একসাথে কত দিনে করবে এই উত্তর বেরিয়ে যাবে। 20 আর 30 যোগ করলে 50 পাবো, শূন্য কেটে দাও, 4 5 20 কাটো, তাহলে উত্তর হবে 12 দিনে, যেটা অপশন নাম্বার বি তে আছে। পরের 21 নম্বরে একটা রিজনিং দেওয়া আছে, প্রশ্নবোধক স্থানে কি বসবে। দেখো আমি এটা দেখতে পাচ্ছি 14 স্কোয়ার, তাহলে এখানে হবে 11 স্কোয়ার 121, আর 14 আর 11 গুণ করলেই মাঝখানের সংখ্যাটা আসছে, তাহলে এক্ষেত্রে উত্তর হবে 11, যেটা অপশন নাম্বার সি তে আছে। পরের 22 নম্বরে একটা অঙ্ক আছে, অজয় ও অনিল একটা যৌথ ব্যবসার অংশীদার। অজয় ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য নিয়োগ করে এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করে। বছরের শেষে লাভের 20% যদি অনিল পায়, তবে অনিল কত টাকা নিয়োগ করেছিল। দেখো অনিল আর অজয়, আমি যদি এদের প্রফিটের রেশিও বার করি তাহলে কি হবে, অনিল 20% পাচ্ছে, তাহলে অজয় কত পাবে 80%, তাহলে এদের প্রফিটের রেশিও হচ্ছে 4/1। বোঝা যাচ্ছে? এবারে দেখো এখানে অজয় আর অনিলের কথা বলা হয়েছে, অজয় 8,000 টাকা 8 মাসের জন্য নিয়োগ করেছে। আমরা জানি প্রফিট ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। অজয়ের ইনভেস্টমেন্ট 8,000, অজয়ের টাইম হচ্ছে 8 মাস, তাহলে অজয়ের প্রফিট হবে 8,000 ইন্টু 8 ইস টু অনিল 4 মাসের জন্য টাকা বিনিয়োগ করেছে, মনে করছি অনিল x টাকা বিনিয়োগ করেছে 4 মাসের জন্য, তাহলে প্রফিট ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইন্টু টাইম যেহেতু, তাহলে অনিলের ইনভেস্টমেন্ট x, অনিলের টাইম হচ্ছে এইটা, তাহলে অজয় আর অনিলের এটা হচ্ছে প্রফিটের রেশিও। আমি কি বললাম, অজয়ের প্রফিট এইটা, অনিলের প্রফিট x ইন্টু 4, এটা হচ্ছে অজয় আর অনিলের প্রফিটের রেশিও, কিন্তু আমি এই সবে বললাম অজয় আর অনিলের প্রফিটের রেশিও হচ্ছে 4/1, আমি এটা রেখে দিলাম। বোঝা যাচ্ছে? এখানে 4 দুগুণে 8 কাটো, 2 দুগুণে 4 কাটো, 4 দুগুণে 8 অর্থাৎ 4,000, তাহলে x এর মান পাবো 4,000 টাকা, যেটা অনিলের ইনভেস্টমেন্ট, তাহলে উত্তর হবে অপশন নাম্বার বি। পরে 24 নম্বর প্রশ্ন রিজনিং আছে, কোন ছবিটি মহিলা, মা ও ইঞ্জিনিয়ারদের সম্পর্ক নির্দেশ করবে। দেখো আমি যদি এটাকে মা বলি তাহলে সমস্ত মাই কিন্তু মহিলা, তাহলে আমি এটাকে বলবো মহিলা। বোঝা গেছে? সমস্ত মা মহিলা তাই মা, মারা সমস্ত মা মহিলা তাই মা গুলোকে মাঝখানে রাখলাম। এবারে ইঞ্জিনিয়ারদের কথা বলা আছে, মা বা মহিলা সবাই কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারে, অর্থাৎ ইঞ্জিনিয়ারের স্ট্রাকচারটা আমি এইভাবে কিন্তু আঁকবো, এটা হবে ইঞ্জিনিয়ার।
বোঝা গেছে? তাহলে এই আঁকাটা কোথায় আছে? অপশন নাম্বার সি তে আছে, তাই উত্তর হবে মা, মহিলা এবং ইঞ্জিনিয়ারকে এই সম্পর্কটা নির্দেশ করবে। পরে 28 নম্বর প্রশ্ন দেখো, কে মানে মাইনাস, এল মানে ভাগ, এম মানে প্লাস এবং ডি মানে ইনটু হলে এটার মান কত? আমি এখানে লিখছি 117, তারপর এল আছে, এল মানে ভাগ, আমি এখানে বসিয়ে দিলাম ভাগ 3, তারপরে আছে কে, কে মানে মাইনাস, বসালাম, মাইনাস কত আছে 5, এম মানে হচ্ছে প্লাস, বসালাম 12, ইন্টু ডি মানে ইন্টু 8। এই তো ভাগের কাজ এবং গুণের কাজ আগে করতে বলেছি আমি। 117কে 3 দিয়ে ভাগ করব, 3 3কে 9, 3 9 27, এখান থেকে 39 বেরোচ্ছে, এবং গুণের কাজ তারপরে করব, 8 12 96, আমি এখানে লিখব। তাহলে মাঝখানে পড়ে থাকলো -5 প্লাস চিহ্ন, 96 আর 39 যোগ করো বা 39 থেকে 5 বাদ দাও 34, 34-এর সঙ্গে 96 যোগ করো, সেটা হবে 130। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 130, যেটা অপশন নাম্বার ডি তে আছে। পরের প্রশ্ন হচ্ছে 31 নম্বর প্রশ্ন, কোনো নল দিয়ে একটি জলাধারের 1/3 3 মিনিটে খালি করা যায়, 7.1-2 মিনিটে ওই জলাধারটির কত অংশ খালি হবে? এই প্রশ্ন দেওয়া হয়েছে না। 31-এর আগে একটা প্রশ্ন আছে, ঠিক আছে আগে এটা করিয়ে দিই, তারপর এর আগে একটা প্রশ্ন আছে আমি স্কিপ করে গেছি। দেখো এই জায়গায় বলছে 3 মিনিটে খালি হয় 1/3, 3 মিনিটে খালি হয় 1/3, 1 মিনিটে কত খালি হবে? 1/3 ইন্টু 3 অংশ, 7.1-2 অর্থাৎ 15-2 মিনিটে কতটা খালি হবে, এটাই প্রশ্ন। 15-2 মিনিটে কতটা খালি হবে? 1/3 ইন্টু 3 ছিল, ইন্টু 15/2, এটা কাটো, অর্থাৎ 5/6 অংশ খালি হবে, যেটা অপশন নাম্বার ডি তে আছে। 29 নম্বর প্রশ্ন এখানে একটা ছিল, কোনো টাকা তার 1/7 অংশ বৃদ্ধি পেয়ে 40 টাকা হলে মূল টাকার পরিমাণ কত? 1/7 বৃদ্ধি মানে কি? 7 থাকলে 1 বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আগে যদি 7 থাকতো এখন 1 বৃদ্ধি পেয়ে 8 হয়েছে, অর্থাৎ রেশিও হচ্ছে 7:8। ওরা বলছে এখন 40 টাকা হয়েছে, আমি দেখছি এখন 8 ইউনিট আছে, ওরা বলছে 40 টাকা, এটাকে 5 দিয়ে গুণ করলে 40 আসে, তাই আমি বলবো আগে টাকার পরিমাণ ছিল, এটাকেও 5 দিয়ে গুণ করে 35 টাকা, যেটা অপশন নাম্বার সি তে আছে। পরের প্রশ্ন 33, দুটি সংখ্যার যোগফল 27 এবং গুণফল 182 হলে ছোট সংখ্যাটা কত? x আর y দুটো সংখ্যা মনে করো, এদের যোগফল হচ্ছে 27 এবং গুণফল 182। দেখো 182কে যদি আমি ভাঙি তাহলে কি আসে? 91, এবং এটা 7 13 91, এছাড়া আর হয় না। আমি যদি এই কন্ডিশনটা খেয়াল রাখি, আমি দেখব 7 2 14 আর 13 এই দুটো সংখ্যাকে গুণ করলে 182 আসছে, এবং 14 আর 13কে যোগ করলে 27 আসছে। তাহলে আমি দেখলাম x আর y দুটো সংখ্যা, যেটা একটা 14 হবে একটা 13 হবে। এদের মধ্যে ছোট সংখ্যা কত? দেখো এই দুটোর মধ্যে ছোট সংখ্যা দেখা যাচ্ছে 13, তাই উত্তর হবে অপশন নাম্বার বি। পরের প্রশ্ন 35, প্রদত্ত সমীকরণে স্টার চিহ্নিত স্থানে কি বসবে? দেখো এটার উত্তর ডি হবে, চেক করে নাও একটু। আমি যদি 16 পরের সাইন আছে ভাজিতক, এখানে বসাই, তারপর 4 ছিল, তারপরের সাইন ইনটু, এখানে বসাই 5 ছিল, তারপরে সমান চিহ্ন আছে বসাই, 14 আছে, তারপরে +6 যদি বসাই, বামপক্ষ সমান ডান পক্ষ হচ্ছে কিনা দেখে নাও। দেখো প্রথমে ভাগ করো, 16কে 4 দিয়ে ভাগ করলে 4 গুণিতক 5, অর্থাৎ এই দিকটা হচ্ছে 20, আর এদিকেও দেখো 14 আর 6 20 আসছে, তার মানে উত্তর হবে অপশন নাম্বার ডি। এখানে বলেছে এই শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচের শব্দগুলির মধ্যে কোনটি তৈরি করা যাবে না? দেখো ডি তৈরি করা যাবে না, কারণ এর মধ্যে যে ফ্যাক্টর লেখা আছে এর মধ্যে ও আছে, ও কিন্তু এর মধ্যে কোথাও নেই, তাই এই শব্দটা এই অক্ষরগুলো দিয়ে তৈরি করা যাবে না, তাই উত্তর হবে অপশন নাম্বার ডি। পরের প্রশ্ন 39, অসম বা অড শব্দটি চিহ্নিত করুন। দেখো এদের মধ্যে অড হবে ট্রিভিয়াল, ট্রিভিয়াল মানে হচ্ছে নগণ্য, নগণ্য বলা হয় লিটল ভ্যালু অর ইম্পর্টেন্স, এটাকে নগণ্য বলা হয়। দেখো এই যে বাকিগুলো যেগুলো আছে সেগুলো সব ফিজিক্যাল সাইজ, সেইগুলোকে মেজার করে,
যেমন ক্ষুদ্র, ছোট, বড়, ফিজিক্যাল সাইজ, কিন্তু এটা কোনো ফিজিক্যাল সাইজকে গণ্য করে না, তাই ট্রিভিয়াল হবে এদের মধ্যে অড, উত্তর তাই অপশন নাম্বার ডি। পরের 42 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের অন্তর 69। দেখো এদের অন্তর কত, আমি দেখতে পাচ্ছি 3, প্রশ্নে বলা আছে 69, তাহলে একের ভ্যালু কত 23। বড় সংখ্যা কত, বড় সংখ্যা হচ্ছে 8 ইউনিট, একের ভ্যালু 23 হলে 8-এর ভ্যালু হবে 23 ইন্টু 8, 3 আসতে 24, 4 দিয়ে শেষ হবে, অর্থাৎ 184 হবে। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন 44, নিচে সংখ্যা সিরিজে কতবার 1, 3 এবং 7 একসাথে আছে, যেখানে 7 মাঝখানে এবং 1 ও 3 তার দুপাশে আছে। 7 মাঝখানে রেখে 1, 3 এইভাবে বসতে পারে, 7 মাঝখানে রেখে 1, 3 এইভাবে বসতে পারে, অর্থাৎ আমি খুঁজবো 173 অথবা 371 এরকম কোনো সংখ্যা আছে কিনা। 173 বা 371, খেয়াল করো এখানে একটা 173 দেখতে পাচ্ছি, এখানে 173 দেখা যাচ্ছে, এখানে 173 দেখা যাচ্ছে, কিন্তু 371 আমি কোথাও দেখতে পাচ্ছি না। যাই হোক, আমাদের এখানে তিনটে উত্তর পাওয়া যাচ্ছে, অর্থাৎ এরকম তিনটে সংখ্যা আছে যেটা অপশন নাম্বার সি তে রাখা আছে। পরের 46 নম্বর প্রশ্ন, 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলককে গলিয়ে কতগুলি 1 সেমি ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে। দেখো গোলকের যখন কোনো কিছু গলিয়ে কোনো কিছু জিনিস তৈরি করা হয় তখন সবসময় আয়তনের ফর্মুলা ফেলতে হয়। গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ। এবার 8 সেমি ব্যাসার্ধের একটা গোলক গলিয়ে ফেলছে, তাহলে আমি বলবো ওই গোলকটার আয়তন ছিল 4/3 পাই 8 কিউব। এটা দিয়ে তৈরি করা হচ্ছে, তাই এই মেটেরিয়ালটা আমার দরকার। কি তৈরি করছি? 1 সেমি ব্যাসার্ধের গোলক। 1 সেমি ব্যাসার্ধের গোলক আমি যেটা তৈরি করছি আমি তারও আয়তনের ফর্মুলা ফেলবো, যেহেতু এটা গোলক তাই গোলকের আয়তনের ফর্মুলা 4/3 পাই আর কিউব আমি লিখবো। এরকম এক্স পিস গোলক পাওয়া যাবে, তাই আমি এটা এক্স দিয়ে গুণ করলাম। 4/3 পাই 4/3 পাই কেটে গেল, তাহলে এক্স এর মান হবে 8 কিউব বাই 1 কিউব। 8 কিউব মানে 512, তাই উত্তর হবে অপশন নাম্বার ডি। পরের প্রশ্ন 49 নম্বর, একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করে যে টাকা লাভ হয় 1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকায় ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত। দেখো এই জাতীয় অঙ্কগুলো যেখানে এই টাকায় বিক্রি করে যে পরিমাণ লাভ হবে, এই টাকায় বিক্রি করে সেই পরিমাণই ক্ষতি হবে, তখন যদি ক্রয় মূল্য বা সিপি চায় তখন আমরা করব কি, যে দুটো সংখ্যা দেওয়া আছে তাদের যোগ করে 2 দিয়ে ভাগ করে নেব। 1754 প্লাস 1492 কে 2 দিয়ে ভাগ করব, ভাগ করে পাওয়া যাবে 1623 টাকা, যেটা অপশন নাম্বার ডি তে আছে। পরের 50 নম্বর প্রশ্ন, এ, বি ও সি একটি যৌথ ব্যবসায় অংশীদার। এ মূলধনের 1/3 দেয়, এখানে বলে দিয়েছে এ 1/3 দেয়, এবং বি দেয় এ আর সি এর দেওয়া, অর্থাৎ এ আর সি যা দিয়েছে তার সমপরিমাণ টাকা বি দিচ্ছে। যদি লাভ 900 টাকা হয় তবে সি কত টাকা লভ্যাংশ পেয়েছে, এটা প্রশ্ন, সি এরটা চাওয়া হয়েছে। দেখো এই জায়গায় বি যত টাকা পায় সেটা হচ্ছে এ ও সি এর পাওয়া টাকার পরিমাণের সমান। আমি যদি বলি এ আর সি 1 পেয়েছে, তাহলে আমি বলবো বি ও পেয়েছে 1, তার মানে এরা তিনজনে মিলে 1, 1, 2 যদি পেয়ে থাকে তাহলে বি তার মধ্যে 1 পেয়েছে। আমি বলতে পারি 1 + 1 2 এর মধ্যে বি পাচ্ছে 1, অর্থাৎ বি 1/2 অংশ পাচ্ছে। কোনো একটা ব্যবসায় এ 1/3 অংশ পেয়েছে, বি 1/2 অংশ পেয়েছে, দুজনে মিলে এটা পেয়েছে, তাহলে সি কত পাবে? 1 মাইনাস এইটা বলতে পারি। দেখো 3 দুগুণে 6, 5-এর 6 আসছে, এটা 1 মাইনাস 5-এর 6 এলে আমি বলবো সি পাবে 1/6 অংশ। মোট 900 টাকা লাভ হয়েছে, তার মধ্যে সি পাবে বলছি 1/6 অংশ, অর্থাৎ সি পাবে 150 টাকা, যেটা অপশন নাম্বার বি তে আছে। পরের একটা রিজনিং আছে 52, লক্ষণ আমার বাড়ি থেকে 15 কিমি পশ্চিমে গেল। দেখতে পাচ্ছ ডিরেকশন টেস্টের অঙ্ক, আমি ডাইরেক্ট করছি। এইটা আমার বাড়ি, এটা পূর্ব দিক, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ। আমার বাড়ি থেকে 15 কিমি পশ্চিমে গেল, তার মানে এটা 15 কিমি। তারপর বাঁ দিকে ঘুরছে, এইদিকে যাচ্ছে মানে বাঁ দিক এদিকটা হবে, বাঁ দিকে 20 কিমি গেল।
এরপর পূর্ব দিকে 25 যাচ্ছে। দেখো এইটা যদি 15 হয় তাহলে এইটুকুনি হবে 15, টোটালটা যদি 25 হয় তাহলে এটা হবে 10 বলতে পারি। এরপরে বাঁ দিকে ঘুরে 20 গেল, দেখো এইটাও 20 ছিল, 20 চলে গেল। লাস্ট পয়েন্ট হচ্ছে এখানে, বলেছে আমার বাড়ি থেকে এখন ও কত দূরে আছে। এই ডিস্টেন্সটা মানে হচ্ছে এই ডিস্টেন্সটা 10 কিমি, তাহলে এটা হবে 10 কিমি, যেটা অপশন নাম্বার বি তে আছে। 54 নম্বর প্রশ্ন, রবির জন্মদিন বুধবার, গোপালের জন্মদিন রবির জন্মদিনের 50 দিন পর হলে গোপালের জন্মদিন কত? এটা নিয়ে দেখবে তোমাদের সঙ্গে আমার সমস্যা হবে। তার কারণ কি, যদি প্রশ্নটার ইংলিশ ভার্সন করা যেত আফটার 50 ডেজ হতো, এটা 50 দিন পর অর্থাৎ আফটার 50 ডেজ। আফটার 50 ডেজ বলতে বোঝানো হবে 51তম দিনটা কি বার, বোঝা যাচ্ছে 51তম দিন। তোমরা বলবে না 50 দিনই হবে, আমি বললাম এটা নিয়ে সমস্যা থাকবে, ইংলিশ ভার্সনটা থাকলে বোঝা যেত, কিন্তু 50 দিন পরে মানে হচ্ছে আফটার 50 ডেজ, এটা আমার মতে আমি যেটা বুঝছি। এবার দেখো এখানে যে দিনটা দেওয়া থাকবে সেটাকে সবসময় 7 দিয়ে ভাগ করব, 7 7 49, বোঝা যাচ্ছে, বাকি থাকবে 1। এই যে 49 যাই পেলাম, 7 7 49, মানে 49তম দিনটাও হবে এই বুধবারই, বোঝা যাচ্ছে। রবির জন্মদিনের রেসপেক্টে যেহেতু তুলনা করা হচ্ছে, তাই রবির জন্মদিন যদি বুধবার হয় 7-এর গুণিতকে 49তম দিনটাও কিন্তু বুধবার হবে। এটা যদি বুধবার হয় 50তম দিনটা হবে বৃহস্পতিবার, তোমরা অনেকেই বলবে উত্তর বৃহস্পতিবার, কিন্তু আমার প্রশ্ন পড়ে মনে হচ্ছে 50 দিন পরে অর্থাৎ আফটার 50 ডেজ মানে 51তম দিনটা চেয়েছে, আমার হিসেবে এটার উত্তর শুক্রবার হওয়া উচিত, যেটা অপশন নাম্বার বি তে আছে। পরে একটা রিজনিং আছে, কোশ্চেন নাম্বার 55, এখানে দ্বিতীয় স্থানে আছে, এই কথাটা এখানে লেখা হয়নি, দ্বিতীয় স্থানে বসে আছে। PQRST একটা বৃত্তাকার টেবিলকে ঘিরে আছে এবং RP এর ডান দিকে এবং S এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। T POS এর মাঝখানে বসেনি, তাহলে কে এখানে ছিল, তাহলে কে আর এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। বাংলা ভার্সন এটাও কিন্তু একটু সমস্যার, কেন ইংলিশ ভার্সনে থাকলে এক্স্যাক্টলি লেফট বা রাইট এই টার্মগুলো বোঝা যেত, এখানে মাঝখানে বলতে এক্স্যাক্টলি মাঝখান কিনা সেটাও কোথাও কিন্তু বোঝা যাচ্ছে না, তাই উত্তর কিন্তু এদিক ওদিক এফেক্ট হবে। যারা ইংলিশ ভার্সনে পড়াশোনা করেছো এই বাংলা প্রশ্ন দেখে কিন্তু একটু সমস্যা হবে, তবুও আমি যেটাখানি বুঝতে পারছি সেটা আমি করছি। PQRST একটা বৃত্তাকার টেবিলে বসে আছে, কোন দিকে তাকিয়ে বসে আছে প্রশ্নে কথা বলা নেই, বুঝতে পারছো, তাহলে আমি ধরে নেবো যে এরা মাঝখানের দিকে সবাই সেন্টারের দিকে মুখ করে বসে আছে, কিন্তু এটা উল্লেখ করা দরকার ছিল। আর পি এর ডান দিকে এবং এস এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। আমি যদি পি এদিকে তাকিয়ে থাকে বলি, তাহলে আর পি এর ডান দিকে, দেখো ঠিক ডান দিকে কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু প্রশ্ন পড়ে মনে হচ্ছে যে ঠিক ডান দিকেই হবে, তাই ইংলিশ ভার্সন থাকলে সুবিধে হতো। আর পি এর ডান দিকে, আর আমি তাহলে আর কে এখানে বসাতে হবে, ঠিক ডান দিকেই বসালাম, আমি এইদিকে কোথাও বসাতে পারছি না, কেন ডাটা ঠিক নেই। আর পি এর ডান দিকে বসেছে এবং এস এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থান, মানে এস কোথাও এখানে কোনো এক জায়গায় যাচ্ছে, এস এর বাঁ দিক এটা হবে প্রথম স্থান, দ্বিতীয় স্থানে আর বসেছে সেটা বলা আছে। টি পিও এস এর মাঝখানে বসেনি, এটাও দেখো গন্ডগোলের, পি আর এস এর মাঝখানে মানে এদিকটা না এদিকটা কোথাও কিন্তু উল্লেখ নেই। টি পি ও এস এর মাঝখানে বসেনি, পি আর এস এর মাঝখান তো এখানটাও হতে পারে, আমি কি বলবো যে টি এখানটা বসেনি, কিন্তু বাংলা পড়ে মনে হচ্ছে যে টি পি আর এস এর মাঝখানে বসেনি, তার মানে টি এদিকে কোথাও বসতে পারে, বুঝতে পারছো, 5 জন আছে, 1 2 3 4 আছে, মানে এখানে আর একটা প্লেস বাকি আছে। পি আর এস এর মাঝখানে টি বসেনি, মানে আমি এইখানটা বাংলা পড়ে যা মনে হচ্ছে এইখানটা বলতে চাইছি যে বসেনি, তাহলে টি এখানটা বসবে। এবার বলেছে তাহলে আর এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে কে বসেছে, এতজনের মধ্যে কিউ মিসিং আছে, তাহলে কিউ কে এখানে বসতে হয়। প্রশ্ন বলেছে আর এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থান, আর এর বাঁ দিক থেকে দ্বিতীয়, আর এদিকে থাকলে বাঁ দিক থেকে দ্বিতীয় 1 2 টি হবে, যেটা অপশন নাম্বার ডি তে আছে। তাও বলছি প্রশ্নটা সন্দেহপূর্ণ। বলেছে নিচের ছবিতে কতগুলি ত্রিভুজ আছে, দেখো ত্রিভুজ যদি কাউন্টিং করো, এই জায়গাটা খেয়াল করো, প্রথমে এই জায়গাটা একটা, এইটা দেখতে পাচ্ছ, দুটো তিনটে চারটে, ছোট ছোট ত্রিভুজ আছে 4টে, এবার এই পুরোটাকে নিয়ে হচ্ছে একটা 5টা, এই পুরোটাকে একটা নিয়ে 6টা। এবার দেখো এইটা যদি আমি করি,
7টা, আর এটা করলে 8টা। তার মানে এরকম স্ট্রাকচারের মধ্যে 8টা ত্রিভুজ হয়, এটা আমি বলে এসেছি এরকম কাউন্টিং অফ ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। তাহলে এই জায়গায় আছে 8টা, ভালো কথা, আমি 8 পিস পেলাম। এবারে দেখো এই একটা ত্রিভুজ, এই যে এইটা 9 নম্বর, এই আর একটা আছে 10 নম্বর, অর্থাৎ 8 + 2 10টা হয়ে গেল। এবারে এইটা দেখো, এখানে একটা আছে ত্রিভুজ, আর একটা এইটা আছে ত্রিভুজ, দেখতে পাচ্ছ, এই একটা আর এই একটা, তাহলে আরো দুটো এখানে অ্যাড হলো। আর লাস্টে আছে পুরো বড় ত্রিভুজটা, এই পুরো বড় ত্রিভুজটা। তাহলে মোট ত্রিভুজ হবে 8 দিয়ে 10 দিয়ে 12 একে 13, যেটা অপশন নাম্বার ডি তে আছে। 58 নম্বর প্রশ্ন, এটাও বহুবার সেটের মধ্যে করানো হয়েছে। 1 2 3 4 5 6টা 999 আছে, তাই 999 গুণিতক 6 প্লাস এখান থেকে দেখো কি থাকছে, 1 এর 7 প্লাস 2 এর 7 প্লাস 3 এর 7 ইত্যাদি করতে করতে 6 এর 7 পর্যন্ত। আমি যদি এই জায়গাটা সরল করি তাহলে কত আসবে, 7 লসাগু আসবে, উপরে 1 2 এরম যোগ করে করে 6 পর্যন্ত যোগ করো। তুমি 1 2 3 4 5 6 যদি যোগ করো, যোগফল বেরোবে 21, নিচে কত আছে 7, অর্থাৎ এই জায়গাটা শুধু আসছে 21/7, যেটা কিনা 3। আর এখানে গুণফল ছিল 999 গুণিতক 6, 999 কে আমি যদি 6 দিয়ে গুণ করি তাহলে বেরোবে 5994, তার সঙ্গে 3 যোগ হয়ে উত্তর হবে 5997, যেটা অপশন নাম্বার সি তে আছে। একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে সেই সময় একটি কুকুর 4 লাফ যায়, কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান, বিড়াল ও কুকুরটির দ্রুতির অনুপাত নির্ণয় করো। স্পিডের রেশিও চেয়েছে, এটাও আমি লাস্ট একটা দুটো সেটের আগেই করিয়েছি। এরকম ধরনের অঙ্ক করানো হয়েছে, অনেক অঙ্কই দেখছি সেটগুলো থেকে এসছে, পারলে তোমরা একটু সেটগুলো দেখো। বিড়াল আর কুকুরের কথা বলা হয়েছে, বিড়ালের 5 লাফ কুকুরের 4 লাফ, কিন্তু কুকুরের 3 লাফ, খেয়াল করো, কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। আমি বলেছি স্পিডের রেশিওটা হবে এই ক্রস গুণ ইস টু এই ক্রস গুণ, এটা হবে স্পিডের রেশিও, অর্থাৎ স্পিডের রেশিও 15:16, যেটা অপশন নাম্বার 15:16 তে আছে। খেয়াল করো বিড়াল কুকুর চেয়েছে, তাই বিড়াল এই ক্রস গুণ করে যেটা আসবে, প্রথম এখান থেকে গুণ হবে, এখান থেকে না, শুরু করবে এখান থেকে, 3 5 15 ইস টু 4 4 16, বোঝা গেছে। যদি ভুল করে 16:15 করতে তাহলে কি হতো, বিড়ালের স্পিড 16 হয়ে যেত, কুকুরের স্পিড 15 হতো, যেটা কখনো হবে না। কেন, কুকুরের লাফটা বেশি দেয়, কুকুর দেখো 4 লাফে যায়, অর্থাৎ হু করে যাচ্ছে। আমি তাই গতিবেগ হিসেবে বলবো যে কুকুরের গতিবেগ কিন্তু বেশি। পরে দিয়েছে নিচে শব্দগুলি যদি অভিধানগত বা ডিকশনারি অনুযায়ী সাজানো হয় তবে মাঝখানে কোনটা থাকবে, এটা তোমরা সবাই পারবে। ইলেকট্রিক মাঝখানে আসবে, এটা দেখে নিও, ইলেকট্রিক হবে এই প্রশ্নের উত্তর। 64 নম্বর প্রশ্নে একটা অঙ্ক আছে, নিচে ত্রিভুজে এসির ভ্যালু দেওয়া আছে 20, এবির ভ্যালু এক্স, বিসির ভ্যালু দেওয়া আছে 50 মাইনাস এক্স, তাহলে এক্স এর মান কত, অর্থাৎ এবির মান মানে এক্স এর মান কত। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার, এই সূত্রটা ফেলবো। 20 20 400, 50 স্কয়ার 2500, 2ab অর্থাৎ 100x প্লাস বি স্কয়ার, এটা a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা পড়ছে, এখানে x স্কয়ার ছিল, এটা কেটে দাও, তাহলে 100x এর ভ্যালু আসছে 2900, দুটো শূন্য কাটো, তাহলে x এর ভ্যালু 29, অর্থাৎ এক্ষেত্রে x এর মান 29, যেটা অপশন নাম্বার সি তে আছে, বোঝা যাচ্ছে। পরের প্রশ্ন 65 নম্বর প্রশ্ন, এখানে কি বলা হয়েছে দেখো, প্রশ্নবোধক স্থানে কি বসবে, দেওয়া আছে bmx, তারপর dnw, fov, এটাকে দেখো বি এর থেকে ডি ক ঘরে গেছে, বি এর পরে সিডি, অর্থাৎ বিটাকে বাদ দেবো, ডি পর্যন্ত 2 ঘর, ডি এর পরে ইএফ অর্থাৎ 2 ঘর, তাহলে এখানেও আমি 2 ঘর গিয়ে বলবো এফ এর পরে জিএইচ, এইচ দিয়ে শুরু হবে, তাহলে এটা উত্তর হবে না। এখানে দেখো এইচপিটি, এখানে এইচপিইউ আছে, অর্থাৎ শেষেরটাকে আমি শুধু দেখলেই হবে, কারণ এইচ আর পি তো দুজনের মধ্যেই কমন দেখতে পাচ্ছি, এবার শেষ ফিগারটা কি হবে সেটা দেখে কিন্তু উত্তর হবে, তাই না। তাই এক্স, শেষ ফিগার এখানে ছিল এক্স, তার আগেরটা হচ্ছে ডাব্লু, অর্থাৎ ডাব্লুর পরে এক্স, আমি যদি এইভাবে বলি ভি ডাব্লু এক্স, তাহলে এখানে অবশ্যই শেষটা ইউ থাকতে হবে, মাঝখানটা তো পি আমি বুঝতেই পারছি অপশান থেকে, তাহলে ইউ হলে ইউ এর পরে ভি, ভি এর পরে ডাব্লু, ডাব্লুর পরে এক্স, অর্থাৎ এইচ পি ইউ এটার উত্তর হবে, যেটা অপশন নাম্বার ডি তে আছে।
পরে 67 নম্বর প্রশ্ন দেওয়া আছে এবিসি ত্রিভুজের ও পরিবৃত্তের কেন্দ্র বিএসি 50 ডিগ্রি হলে ওবিসি কত। এই একটা বৃত্ত আছে, এর ভিতরে একটা ত্রিভুজ আছে, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে ও, এটা এবিসি ত্রিভুজ, এটা ও, এই দুটোকে যোগ করে দাও। বলেছে বিএসি এই কোণটার মান 50 ডিগ্রি, চেয়েছে ওবিসি এই কোণটার মান কত। দেখো এটা যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এইটা আর এইটা অর্থাৎ ওবি আর ওসি হবে বৃত্তের ব্যাসার্ধ, তাই তো। বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান হয়, এই দুটো বাহু সমান হলে এই দুটো কোণের মানও কিন্তু সমান হবে, এই দুটো কোণের মানও কিন্তু সমান হবে। তাহলে এটা যদি এক্স ডিগ্রি ধরি তাহলে এটাও হবে এক্স ডিগ্রি। এবারে আমরা জানি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। এই বৃত্তের ক্ষেত্রে এই কোণটা এটা হচ্ছে কেন্দ্রের কোণ আর এটা হচ্ছে পরিধির একটা কোণ। পরিধির কোণ যদি 50 ডিগ্রি হয়, পরিধির কোণের দ্বিগুণ হয় কেন্দ্রের কোণ, অর্থাৎ এই কোণটার মান হবে 100 ডিগ্রি। এবারে এই যে ত্রিভুজটা আছে ওবিসি, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা জানি তিনটে কোণের যোগফল 180 হয়, একটা কোণ 100 আছে আর দুটো কোণ x প্লাস x 2x আছে, কিন্তু আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180। তাহলে 2x এর ভ্যালু কত হবে, 180 দিকে 100 গেলে 80 ডিগ্রি, x এর ভ্যালু হবে 40 ডিগ্রি। কি চেয়েছে, ওবিসি কোণের মান কত, দেখো ওবিসি কোণের মান x, যেটা আসছে 40 ডিগ্রি, তাই উত্তর হবে অপশন নাম্বার ডি। রিনার বয়স সুনিতার বয়সের দ্বিগুণ, নমিতা শ্রাবণীর থেকে বয়সে ছোট, আবার শ্রাবণী সুনিতার থেকে বয়সে বড়। কাকলির বয়স শ্রাবণীর বয়সের দ্বিগুণ হলে কে বয়সী হিসেবে মধ্যম স্থানে আছে। এখানে মোট 5 জন আছে, 1 2 3 4 5, মাঝখানে আছে এই ব্যক্তি, এই ব্যক্তি কে সেটা তোমাকে বলতে হবে। রিনার বয়স সুনিতার বয়সের দ্বিগুণ, আমি যদি বলি রিনা এর বয়সটা হচ্ছে সুনিতার বয়সের দ্বিগুণ। নমিতা শ্রাবণীর থেকে বয়সে ছোট, নমিতা শ্রাবণীর থেকে ছোট অর্থাৎ শ্রাবণী বড়, এবং শ্রাবণী সুনিতার থেকে বড়, শ্রাবণী সুনিতার থেকে বড়। কাকলির বয়স শ্রাবণীর বয়সের দ্বিগুণ, কাকলির বয়স শ্রাবণীর বয়সের দ্বিগুণ, 2 গুণিতক শ্রাবণী লিখছে। বলেছে কে বয়সের হিসেবে মধ্যম স্থানে আছে। দেখো এই জায়গায় কি ছিল, রিনা সুনিতার বয়সের দ্বিগুণ, যা খুশি ধরো, আমি সুনিতার বয়সকে 10 ধরছি, খেয়াল করো সুনিতার বয়সকে যদি 10 ধরি, 10 দুগুণে 20 হবে রিনার বয়স, লিখতে পারি রিনার বয়স 20। এখানে বলেছে শ্রাবণী সুনিতার থেকে বড়, আমি তো জানি সুনিতার বয়স 10, এখানে দেখতে পেয়েছি আমি ধরেছি, শ্রাবণীর বয়স তার থেকে বড়, বড় মানে আমি 11 ধরছি, 11 তো বড় অবশ্যই 10 এর তুলনা, তাহলে শ্রাবণীর বয়স 11। নমিতা থেকে শ্রাবণী বড়, নমিতার বয়স কত হতে পারে, 11 থেকে ছোট কোন কোন সংখ্যা হতে পারে, 10 হতে পারে, 9 হতে পারে, যা খুশি ধরো। তাহলে নমিতার বয়স 9 10 8 7 কিছু একটা হবে, যেহেতু শ্রাবণী নমিতার থেকে বড়, শ্রাবণীর 11 হলে এটা 9 বা 10 কিছু একটা হবে। কাকলির বয়স বলেছে 2 ইন্টু শ্রাবণী, শ্রাবণীর বয়স আমি এখানে 11 দেখতে পাচ্ছি, তাহলে কাকলির বয়স হবে 11 দুগুণে 22। তাহলে দেখো সবচেয়ে বড় এদের মধ্যে আমি দেখলাম কাকলি, কাকলি সবচেয়ে বড়। তারপরে 22-এর পরে 20 হচ্ছে রিনা, রিনার বয়স 20-র পরে 11 অর্থাৎ শ্রাবণী আসছে, বোঝা যাচ্ছে। শ্রাবণীর পরে আমি জানি না সুনিতা আর নমিতার মধ্যে দুজনেই 10 হতে পারে, 9 হতে পারে, কিছু একটা হতে পারে, কিন্তু আমার টার্গেট ছিল 3 নম্বর ব্যক্তি কে হবে। এখানে আরো দুজন ব্যক্তি থাকবে, তুমি এদিক থেকে কোনো 3 নম্বর শ্রাবণী আসবে বা এদিক থেকে কোনো 3 নম্বর শ্রাবণী আসবে, তাই উত্তর হবে অপশন নাম্বার ডি। 72 নম্বরে একটা অঙ্ক দিয়েছে, কোন সংখ্যা 25%, সংখ্যাটাকে x মনে করে নাও, এর 25% এর সাথে 150-এর 30% যোগ করলে এই যোগফল হয় 75। 150-এর 30% মানে হচ্ছে 45, প্লাস 45টা এদিকে গেলে মাইনাস 45 হবে। এখানে x এর 25%কে আমি x ইন্টু 25/100 লিখছি, 75 ছিল, 45টা এদিকে চলে গেলে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 30, বোঝা গেছে। তাহলে এটা যদি কাটি 5 5-এ 25 দিয়ে কাটলে 25 একে 25, 4 25 100, তাহলে x এর মান আসবে 4 ইন্টু 30 120, যেটা অপশন নাম্বার সি তে ছিল। 73 নম্বরের অঙ্কটা দেখো,
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, 6 বছর পরে পিতার বয়স যদি পুত্রের বয়সের 3 গুণ হয় তবে পিতার বর্তমান বয়স কত? পিতা আর পুত্রের কথা বলা হয়েছে। এই বর্তমান বয়স 6 গুণ বলেছে, অর্থাৎ পুত্রের বয়স 1 হলে পিতার বয়স হবে 6 গুণ অর্থাৎ 6। 6 বছর পরে পুত্রের বয়সের 3 গুণ হবে, অর্থাৎ পুত্রের বয়স 1 হলে পিতার বয়স হবে 3 গুণ। এটা কখন হচ্ছে? 6 বছর পরে, মানে বাবার বয়সও 6 বাড়বে, পুত্রের বয়সও 6 বাড়বে। আমি ক্রস প্রোডাক্ট মেথডের অঙ্ক সেটের মধ্যে বহুবার করিয়েছি এবং বলেছি এই দুটো রেশিও এবং দুটো সংখ্যা এলে ক্রস প্রোডাক্ট মেথড অ্যাপ্লাই করবে। সেটা হচ্ছে এই ক্রস গুণ করব, এই ক্রস গুণ করব, এই গুণফলগুলোকে বিয়োগ করব। 6 কে 6, 3 কে 3, 6 থেকে 3 বাদ দিলে 3 ইউনিট, 3 6 18, 6 কে 6, 18 থেকে 6 বাদ দিলে 12। ক্রস গুণ করে সবসময় বিয়োগ করব। 3 এর ভ্যালু 12 বছর হলে 1 এর ভ্যালু হচ্ছে 4 বছর। কি চেয়েছে? পিতার বর্তমান বয়স। পিতার বর্তমান বয়স দেখো 6 ইউনিট, 1 এর ভ্যালু 4 হলে 6 এর ভ্যালু হবে 24 বছর, অর্থাৎ পিতার বয়স 24 বছর, যেটা অপশন নাম্বার সি তে আছে। 75 এর অঙ্কে বলেছে 6টি সংখ্যার গড় 17 হলে যোগফল কত? গড় 17, কটা সংখ্যা? 6টা সংখ্যা, তাই টোটাল হবে 6 17 102, যেটা অপশন নাম্বার সি তে আছে। পরে 78 এর অঙ্ক দেখো, একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে, টাকার পরিমাণ দেওয়া আছে 50 পয়সার মুদ্রার সংখ্যা কটি? 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সা। এটার সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:8:3। এটা মানে হচ্ছে যদি 5 পিস 50 পয়সা থাকে, 8 পিস 25 পয়সা থাকবে, 3 পিস 10 পয়সা। সংখ্যার অনুপাত দেওয়া থাকলে মূল্যের অনুপাতে আমরা সবসময় বার করি। দেখো কিভাবে করব। এই যে সংখ্যা আছে 5টা, আমি বললাম 5টা 50 পয়সা মানে ক টাকা? তুমি বলবে 2.5 টাকা। কি করছো? 1 টাকার মধ্যে 50 পয়সা আছে 2 পিস, ওই 2 দিয়ে একে ভাগ করছো, অর্থাৎ 5/2 লিখছো। বোঝা যাচ্ছে? এইটা আমরা লিখি অরিজিনালি। এবার দেখো আমি যদি বলি 8টা 25 পয়সা মানে ক টাকা? তোমরা বলবে 2 টাকা। কি করছো? 1 টাকার মধ্যে 25 পয়সা কতগুলো থাকে? তোমরা বলবে 4 পিস। এই 4 দিয়ে 8 কে ভাগ করা আছে, সংখ্যাকে এই 1 টাকার মধ্যে যতগুলো 25 পয়সা অর্থাৎ 4 পিস আছে সেটা দিয়ে ভাগ করো। একই রকম ভাবে 1 টাকার মধ্যে 10 পয়সা থাকে 10টা, তাই এই 3 কে আমি 10 দিয়ে ভাগ করে আমি মূল্যের অনুপাত বার করব। বোঝা যাচ্ছে? এবার 2, 4 আর 10 এর লসাগু 20, 20 দিয়ে সবগুলোকে গুণ করে নাও, তাহলে রেশিওটা ঠিকঠাক ফিগারে চলে আসবে। আমি 20 দিয়ে গুণ করছি, তাহলে এইটা কাটবে, এটা 4 5 20 কাটবে এবং এটা 10 2 20 কাটবে। তাহলে মূল্যের অনুপাত এলো 50:40:6। এটা আর একটু কাটছে 2 দিয়ে, 25 20 3। বোঝা গেছে? এবারে দেখো আমি দেখছি মোট মূল্য কত? 25 20 3। 25 20 3 করলে কত হবে? 20 20 40 45 48 ইউনিট। মোট টাকা হচ্ছে 48 ইউনিট, কিন্তু প্রশ্নে বলেছে এটা 144 টাকা। 48 ইউনিট আমরা বলছি, ওরা বলছে 144 টাকা, তাহলে 48 এর ভ্যালু 144 হলে 1 এর ভ্যালু হবে 3, কাটলাম 3 দিয়ে। 50 পয়সার কথা বলেছে, 50 পয়সা কোথায় আছে? এখানে। তাহলে 50 পয়সা 25 ইউনিট আছে, 25 ইউনিটের ভ্যালু হচ্ছে 75 টাকা। তাহলে আমি দেখলাম 50 পয়সা আছে 75 টাকা। 75 টাকা যদি 50 পয়সা থাকে, কত পিস আছে? আমি জানি 1 টাকার মধ্যে 2 পিস থাকে, তাহলে 75 পয়সার মধ্যে 150 পিস 50 পয়সা থাকবে, তাই উত্তর হচ্ছে অপশন নাম্বার এ। নিচে সিরিজটি পূর্ণ করো। দেখো এখানে যদি টোটালটা গোনো আছে 20 পিস, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, শূন্যস্থান নিয়ে 20। এটাকে 4 × 5 ব্লকে ভাগ করা যায়, অর্থাৎ 4টে করে 5টা বা 5টা করে 4টে। আমি যদি 5টা করে ব্লক করি, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5 এবং 1 2 3 4 5, এটা এলো। দেখো এটা একটু খটোমটো টাইপের সিরিজটা। কিরাম দেখো, এ আছে, এখানে খেয়াল করো এ আছে, আমি এখানে বলছি এ আছে ABCD করো, এ আছে ABCD করো। এখানে দেখো শূন্যস্থান, এখানে এ হয়ে গেছে, এটাকে আমি রিপিট করেছি, এখানে এ আছে। আমি যদি বলি বি আছে, তাকে রিপিট করে BCDA করো, দেখো তাই হচ্ছে। এ আছে, তাকে ধরে আবার ABCD করো। এখানে দেখো এ হয়ে গেছে, এবার বি ধরো, বি কে ধরে আবার তাকে রিপিট করে BCD করো। বোঝা গেছে? আমি এ কে রিপিট করে নিয়েছি, বি কে রিপিট করেছি, তারপর সি থাকবে,
সি আবার রিপিট হয়ে CDA হওয়া উচিত, সি আবার রিপিট হয়ে CDA হওয়া উচিত। দেখো আমি ABC রিপিট করেছি, এবার ডি কে কি করব, ডি আছে, ডি এবারে রিপিট হবে, বুঝতে পারছো, ডি আছে, ডি রিপিট হবে। আর একবার বলি, এ ছিল, ABCD করলাম, আমি প্রথমে এ কে রিপিট করেছি, এ বাদ গেল, বি আছে, বি কে আর একবার লিখে সেখান থেকে রিপিট হবে, বি কে লিখলাম, BCD করলাম। এবার এ বি হয়ে গেছে, সি কে লিখে সি কে আর একবার রিপিট করে আমি CDA করব, দেখো CDA করলাম, তাহলে আমি ABC রিপিট করেছি, তাহলে ডি থাকলে ডি কে আর একবার লিখে আমি রিপিট করব, বোঝা যাচ্ছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে প্রথমে এ, তারপর ডি, তারপর বি, তারপর বি, তারপর এ, তারপর ডি। ADBBAD, ADBBAD কোথায় আছে দেখে নাও, ADBBAD, ADBBAD অপশন নাম্বার ডি তে আছে, দেখতে পাচ্ছ অপশন নাম্বার ডি তে আছে ADBBAD, তাই উত্তর হবে অপশন নাম্বার ডি। পরে 83 নম্বর প্রশ্ন, প্রশ্নবোধক স্থানে কি বসবে, দেখো এখানে ছিল 3F 6G 11I 18L, এটা কি, তাই তো। এই যে সংখ্যাগুলো যেটা গেছে সেটাকে যদি আমি একটু দেখি, প্রথমে সংখ্যা 3 5, এটা 3 যোগ হয়েছে, এটা 5 যোগ হয়েছে, এটা 7 যোগ হয়েছে, 3 5 7, তাহলে এটা 9 যোগ হওয়া উচিত নাকি, তাহলে 18 আর 9 27 দিয়ে শুরু হবে, 27 দিয়ে শুরু দুটো আছে, তাহলে এইটা কেটে দাও, এইটা কেটে দাও, এই দুটোর মধ্যে একটা উত্তর হবে। এবারে আমি এইগুলো দেখি, এফ এর পরে জি, এফ এর পরে জি হয় অর্থাৎ 1 ঘর, জি এর পরে HI অর্থাৎ 2 ঘর, আই এর পরে JKL অর্থাৎ 3 ঘর, এল এর পরে তাহলে আমি 4 ঘর গিয়ে উত্তর আসবে, এল এর পরে MNOP অর্থাৎ এখানে পি বসবে, তাহলে উত্তর হবে 27P, যেটা অপশন নাম্বার সি তে আছে। পরের প্রশ্ন এখানে দেওয়া ছিল প্রশ্নবোধক স্থানে কি বসবে, 48 24 96 48 192, এটা আমি আরেকবার এখানে লিখি, স্ক্যান করে যেভাবে পাঠানো হয়েছে বুঝতেই পারছো কেটে গেছে অনেকটাই। দেখো আমি যদি বলি এটা মিক্স সিরিজ আছে, কেন, একটা বড় সংখ্যা একটা ছোট সংখ্যা, আবার একটা বড় সংখ্যা একটা ছোট সংখ্যা, মিক্স সিরিজের ধর্ম হচ্ছে একটা লাফিয়ে লাফিয়ে হবে, এখানে চাইছে এখানে কি বসবে, তাহলে আমি দেখবো এইটা যেভাবে এসছে সেইভাবে উত্তর হবে। এটা দেখো 2 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ এইভাবে এসছে, এখানেও দেখছি 24 দুগুণে 48, তাহলে এখানেও 48 দুগুণে 96 আমি করতে বাধ্য থাকবো, যেটা অপশন নাম্বার 4 তে আছে। 85 প্রশ্নে বলেছে 710 টাকাকে এবিসির মধ্যে এমনভাবে ভাগ করো যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পায়, সি এর থেকে 33 টাকা বেশি পায়, সি কত টাকা পাবে। এবিসির কথা বলা হয়েছে, আমি যদি মনে করি বি এক্স টাকা পায়, এ বি এর থেকে 40 টাকা বেশি পায়, তাহলে এ পাবে এক্স প্লাস 40, এর থেকে 40 বেশি, এবং সি এর থেকে 30 টাকা, এ পেয়েছে এক্স প্লাস 40, সি এর থেকেও 30 টাকা বেশি পাবে, মানে এক্স প্লাস 70 টাকা পাবে, তাহলে তিনজনে মিলে মোট কত টাকা পাচ্ছে, প্রশ্নে দেওয়া আছে 710 টাকা, বোঝা গেছে। দেখো এই তিনটাকে যোগ করলে কি আসছে, 3x প্লাস 110 সমান 710, 3x এর ভ্যালু কত আসছে, 710 থেকে 110 যদি বাদ দিই 600 টাকা, তাহলে x এর ভ্যালু হবে 200, বোঝা গেছে। চেয়েছে সি কত টাকা পাবে, সি পেয়েছিল x প্লাস 70, x প্লাস 70 যদি সি পায় তাহলে সি পাবে 200 প্লাস 70 সমান 270 টাকা, বোঝা যাচ্ছে, যেটা অপশন নাম্বার বি তে আছে। পরে দেখো 86 নম্বর প্রশ্ন, নিচে প্রদত্ত শব্দের প্রতিবিম্ব অর্থাৎ এফেক্টিভ, এটার প্রতিবিম্ব কোনটা, যারা প্রতিবিম্ব করো জানো এটা উত্তর হবে অপশন নাম্বার সি, জাস্ট এর উল্টোটা কোনটা হবে তোমাকে দেখতে হবে, দেখো উত্তর হবে অপশন নাম্বার সি। এটা দেখো এক একটা প্রশ্নের যে সিরিজ আছে সেখানে বি সি ডি আলাদা করেছে, তোমরা বলো না ডি হবে, অ্যাকচুয়ালি তা না, অপশনগুলো দেখলাম একটা সেটে আলাদা আলাদা করেছে, তাই এটার উত্তর অপশন নাম্বার সি হবে। কোনো ঘনকের প্রতিটি বাহু যদি 10% কমানো হয় তবে তার পার্শ্বতল কত শতাংশ কমবে, এই প্রশ্ন দেওয়া আছে। দেখো যদি প্রতিটা বাহু 10 হয় তাহলে ক্ষেত্রফল কি, আমরা জানি বাহু স্কোয়ার ক্ষেত্রফল, রেশিওর ক্ষেত্রে ক্ষেত্রফল মানে কি, প্রথমে বাহু যদি 10 থাকে 10% কমছে মানে 1 কমে গিয়ে 9 হচ্ছে, বাহুর রেশিও 10:9, তাহলে ক্ষেত্রফলের রেশিও হবে 100:81, বাহুর রেশিও যা থাকে ক্ষেত্রফলের রেশিও বার করতে গেলে বাহুর রেশিও স্কোয়ার করতে হয়, তাহলে 10 বাহু ছিল, ক্ষেত্রফল ছিল 100,
কমে গিয়ে যখন বাহু 9 হলো তখন ক্ষেত্রফল হবে 9 স্কয়ার অর্থাৎ 81। 100 ছিল 81 হয়েছে অর্থাৎ 19 কমে গেছে। 100 এ ক্ষেত্রফল কমেছে 19 অর্থাৎ 19% ক্ষেত্রফল কমবে, যেটা অপশন নাম্বার সি তে আছে। 90 এর প্রশ্ন দেখো, এক ভদ্রলোককে দেখিয়ে মহিলা বললেন উনি আমার মায়ের একমাত্র পুত্র। ভদ্র মহিলা ভদ্রলোকের কে হন? দেখো এইগুলো এই আমার এখান থেকে শুরু করতে হয়। আমার মানে আমি এখানে আমি লিখছি, আমি মানে ভদ্র মহিলা, আমি মানে মহিলার কথা বলা হচ্ছে, যে মহিলা এই কথাগুলো বলছে আমার মায়ের মা, আমার মায়ের একমাত্র পুত্র। দেখো আমার মায়ের একমাত্র পুত্র মানে কি, মায়ের এখানে যিনি আছেন তিনি একজন মহিলা, এর একজন ভাই আছে যে হচ্ছে ভদ্রলোক। আর একবার বোঝো, আমার মায়ের একমাত্র ছেলে, এই হচ্ছে ভদ্রলোক। তাহলে আমরা দুজন হচ্ছে, এরা দুজন হচ্ছে ভাই বোন, বোঝা যাচ্ছে এরা দুজন ভাই বোন। ভদ্রমহিলা ভদ্রলোকের কে হন? ভদ্রমহিলা মানে ইনি, অর্থাৎ আমি এই ভদ্রলোকের কে হই, তাই তো? আমি একজন মহিলা, আমার মায়ের ভাই মানে এনা হচ্ছে আমার মামা। মামা আমাকে কি বলবে? মামা আমাকে বলবে বোনঝি, বোনের মেয়ে বোনঝি। তাই উত্তর হবে অপশন নাম্বার এ। বোঝা যাচ্ছে? 93 নম্বর প্রশ্নে বলেছে নিচের কোন ছবিটি প্রশ্নবোধক স্থানে বসলে মূল ছবিটি সম্পূর্ণ হবে? আমি এই জায়গায় প্রথমে সম্পূর্ণ করছি, তারপর তোমাদের বলছি। এবারে দেখো এই জায়গায় ভিতরে চৌকো আছে, ডি অপশানে ভিতরে গোল আছে, তাই ডি অপশানটা তো হবেই না। সি অপশানটা দেখো এই গোলের ভিতর দিকে এইটা চলে গেছে, দেখছো গোলের ভিতর দিকে এইটা চলে গেছে, কোনো জায়গায় গোলের ভিতর দিকে যায়নি। দেখছো এই যে গোলটা আছে সার্কেলের পাটে, এর ভিতর দিকে এই রেখাটা যায়নি, তাই সি উত্তর হবে না। উত্তর এ আর বি এর মধ্যে যে কোনো একটা হবে। এবারে প্রশ্ন হচ্ছে কি, আমি যদি ত্রিভুজটা দেখি, খেয়াল করো এই দুটো ত্রিভুজ নিচের দিকে মুখ করে আছে, তাহলে স্ট্রাকচার অনুযায়ী এই দুটো ত্রিভুজ উপর দিকে মুখ করে থাকা উচিত, মানে এই দিকে একটা উত্তর হবে যেটা ত্রিভুজটা এরকম মুখ করে থাকবে। এই জিনিসটাকে কি করেছে দেখো ওরা বুদ্ধি করে পুরো উল্টে দিয়ে এইখানে করেছে, অর্থাৎ এই স্ট্রাকচারটা উল্টে দিয়ে অপশনের মধ্যে রেখেছে। আমি দেখব এ আর বি এর মধ্যে কোন আঁকাটাকে উল্টে দিলে ত্রিভুজটা এই স্ট্রাকচারে থাকে। দেখো এই ত্রিভুজটা এরকম আছে বি এর অপশনে, আমি যদি এটাকে উল্টে দেই তাহলে কি হবে, ছুঁচ মুখটা উপর দিকে যাবে ত্রিভুজের আর ভূমিটা নিচের দিকে থাকবে। যদি আমি এইটাকে উল্টে দিই তাহলে ভূমিটা এরকম থাকবে, ছুঁচ মুছটা নিচের দিকে চলে আসবে, অর্থাৎ এই ফিগারটা উল্টে দিলে ওপর দিকে চলে যাবে। উপর দিকে চলে গেলে এই স্ট্রাকচারটা এরকম দেখাবে, এই স্ট্রাকচারটা এই দুটোকে কিন্তু ফলো করছে, এই দুটোকে ফলো করলে এই আঁকাটার সঙ্গে সামঞ্জস্য থাকবে না। তাই উত্তর হবে অপশন নাম্বার বি। তার কারণ আমি যখন এটাকে উল্টে দেবো তখন ছুঁচ মুখটা কিন্তু উপর দিকে যাবে, পুরো ফিগারটাই উল্টে যাচ্ছে, বুঝতে পারছো? জাস্ট ধরে এটাকে উল্টে দাও, ধরে উল্টে দিলে ত্রিভুজের মুখটা উপর দিকে চলে যায়। তাই উত্তর অপশন নাম্বার বি হবে। 95 সঠিক বিকল্প চিহ্নিত করুন। কার্নিভোরাস, টাইগার, উলফ, এদের মধ্যে সম্পর্ক করার চেষ্টা করো। মাংসাশী কারা? টাইগার আর উলফ, অর্থাৎ এরা দুজনই মাংসাশী, তাই তো? কার্নিভোরাস বা মাংসাশী, টাইগার আর উলফ, তাহলে এরা দুজনেই হচ্ছে এই গোত্রের মধ্যে পড়বে, কার্নিভোরাস বা মাংসাশী গোত্রের মধ্যে পরবর্তী দুটো পড়বে। দেখো তার উত্তর হবে অপশন নাম্বার ডি। তার কারণ হচ্ছে বালক এবং বালিকা দুজনেই স্টুডেন্ট গ্রুপের মধ্যে পড়বে, বালক এবং বালিকা স্টুডেন্ট গ্রুপের মধ্যে পড়বে, তাই এর রেসপেক্টে উত্তর অপশন নাম্বার ডি হওয়া উচিত। পরে 97 নম্বর প্রশ্ন, প্রশ্নবোধক স্থানে কি বসবে? AIPVAE এটা দেওয়া আছে, আমি এটাকে এ এখান থেকে লেখা শুরু করি, AIPVAE কি হবে? দেখো এর পজিশন নাম্বার হচ্ছে 1, আই এর 9, পি এর 16, ABCD করে গোনো, পি 16, ভি 22, এ 1, ই 5 থাকে। এদের গ্যাপ দেখো তো, 1 আর 8 9, 9 আর 7 16, 16 আর 6 22, কি দেখছো 8 7 6 এইভাবে কমছে, তাহলে এটা কমবে 5। তোমরা বলবে 22 থেকে 1 কি করে হয়? ভি এর পরে তুমি যদি গোনো, ভি এর পরে গুনতে থাকো, ইউভি তারপর WXYZ তারপরে এ আসে, তাই তো? WXYZ তারপরে অর্থাৎ 5 ঘর পরে আসে। দেখো এখান থেকে এইটা আবার 4 ঘর পরে আসছে,
একের পরে 4 ঘর, ই 5 নম্বর ঘরে আছে। আমি দেখছি 8 7 6 5 4 হয়েছে, তাহলে এখানে 3 গ্যাপ থাকবে, তাই তো। এখানে ছিল দেখো 22, 16 পরে 6 যোগ করে 22, 22 থেকে তারপর এখানে 5 গেল, এটা 1 নম্বর পজিশন। একের সঙ্গে 4 যোগ করে 5 এসছে, তাহলে এইখানে 5-এর সঙ্গে 3 যোগ করে 8 আসা উচিত। কেন, এগুলো সব যোগ করে করে এসেছিল, 1-এর সঙ্গে 8, 9-এর সঙ্গে 7, 16-এর সঙ্গে 6 যোগ করে করে এসছে। তাহলে 5-এর সঙ্গে 3 যোগ করে 8, 8 নম্বর পজিশনে কি থাকে, ই যদি 5-এ থাকে, 5-এর পরে 6 7 8 অর্থাৎ এফ জি এইচ, 8 নম্বর ঘরে এইচ থাকবে, তাই উত্তর হবে অপশন নাম্বার এ। শেষ প্রশ্ন দেখো, যদি এটা হয় তবে x এর মান কত। x tan 45 এর মান 1, sin 30 এর মান হাফ, cos 30 এর মান হচ্ছে √3/2, tan 30 এর মান 1/√3। জাস্ট কাটো, তাহলে x এর মান হবে 1, যেটা অপশন নাম্বার এ তে আছে। দেখো, অঙ্ক আর রিজনিং এর সমস্ত প্রশ্নই এখান থেকে আমি সমাধান করে নিয়েছি। তোমরা এটা খুব ভালো করে দেখে নাও এবং দেখো যে তোমরা এইগুলোর মধ্য থেকে কত পেলে। প্রশ্ন কিরকম হয়েছে তোমরা জানিও, তোমরা কতটা মার্কস করতে পারলে এবং অঙ্ক বা রিজনিং কতটা করে হলো আমাকে একটু জানিও। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো পরবর্তী স্টেপের জন্য। টাটা।